আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। এদিকে নির্বাচন কবে হবে এটা ছাত্র জনতা ঠিক করবে বলছেন উপদেষ্টা হাসান আরিফ। জানাবো মোদি ইউনূস বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জানিয়ে দিব আবারও 4 দিনের রিমান্ডে ইনু। এবং সর্বশেষ জানাবো অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আতাত এখনো কাটছে না বিএনপি নেতাকর্মীর মামলার ফাঁড়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল 4টার দিকে ইরান রাষ্ট্রদূত মানসুর চাভোশি গুলশান কার্যালয়ে এসেছেন। এর আগে 4 সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাই কমিশনার সাহার কুক। নির্বাচন কবে হবে এটা ছাত্র জনতা ঠিক করবে বলছেন উপদেষ্টা হাসান আরিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা, আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র জনতা ঠিক করবে। এএফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে কোন প্রক্রিয়া হবে তা সেটা এখনো ঠিক হয়নি। এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ, তাদের কাছ থেকে রায় নিতে হবে। তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে তাও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করবে। উপদেষ্টা আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনো, কারণ আগের সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। এক্ষেত্রে সরকার চেষ্টা করছে। সরকারের 1 মাস নিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার 15 দিনে করা যাবে না, সময় লাগবে। মোদি ইউনূস বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আগামী 22 থেকে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। 79তম এই অধিবেশনে যোগ দিবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে নানা গুঞ্জন চলছে। ভারতীয় গণমাধ্যমে বলছে, বৈঠক আয়োজনের নয়াদিল্লিকে প্রস্তাব দিয়েছেন ঢাকা। তিনি আরো বলেন, বৈঠকের বিষয়ে আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই। বস্তুত মোদী যে যাচ্ছেন সেটির শতভাগ নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। একটা সম্ভাবনা আছে তিনি যাবেন। বাংলাদেশে বৈঠকের জন্য অনুরোধ করেছিলেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার একটি পদ্ধতি আছে, আমরা সেই অনুযায়ী এগিয়ে যাব। এটা এমন না 1 মাস আগে বলে রাখি আমরা দেখা করতে চাই তোমাদের সঙ্গে, এটা নর্মাল সিস্টেম অনুযায়ী আগাবে। তারা যদি চায় আমাদের সঙ্গে সেটা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই। ভারতের শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটি দেখার বিষয় এবং আমরা সেটি দেখব। ভারতের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছেন ঢাকা। তবে ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ। তিনি বলেন, আমি কোনো অবস্থায় মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার কোনো সম্ভাবনা আছে। উনি এটি নিজের দেশের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। এ সময় রোহিঙ্গা আশ্রয় আর দেওয়া সম্ভব নয় জানিয়ে তৌহিদ হোসেন বলেন, যারা বাংলাদেশে ঢুকতে চায় তাদের ফেরত পাঠানো হচ্ছে। আবারও 4 দিনের রিমান্ডে ইনু। রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে 4 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মোহাম্মদপুর থানার ট্রাক চালক সুজন হত্যা মামলায় 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল তাকে। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। আদালত ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, তবে নতুন করে তাকে লালবাগ থানার খালিদ হাসান হত্যা মামলায়
গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আকাশ মিয়া 7 দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে ইনুর পক্ষে অ্যাডভোকেট মহিবুর রহমান মিহির রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে 3টে হত্যা মামলায় পর্যায়ক্রমে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো হাসানুল হক ইনুকে। উল্লেখ্য, গত 18 জুলাই সন্ধ্যা 6টায় লালবাগ থানার আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসানুল হক ইনুকে গত 26 আগস্ট রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আতাত এখনো কাটছে না বিএনপি নেতা কর্মীর মামলার ফাড়া। টানা 15.5 বছর কর্তৃত্ববাদী হাসিনা সরকারের দমন পীড়নে সোজা হয়ে দাঁড়াতে পারেনি বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলটির নেতাকর্মীর ফাড়া কাটছে না। শেখ হাসিনা ক্ষমতা হারানোয় বিএনপি নেতাকর্মীর মনে স্বস্তি ফিরলেও পিছু ছাড়ছে না মামলা। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর গুলি এবং নির্যাতনে গণহত্যার বিরুদ্ধে সারা দেশে করা মামলায় বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করে ফাঁসিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর নেপথ্যে রয়েছে দলটির ঘরোয়া বিবাদ ও নেতৃত্বের প্রতিযোগিতা। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আবার নিজ নিজ এলাকায় আধিপত্য জারি রাখতে কৌশলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা। কিছু মামলায় নিরীহ ও সাধারণ মানুষের নামও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তবে বিএনপি নেতারা মনে করছেন এরকম ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ। পুরো মামলা প্রক্রিয়াকে বিতর্কিত করতে কাণ্ড ঘটানো হতে পারে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে আতাতের অভিযোগেরও প্রমাণ মিলছে। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে দলটির নেতাকর্মী ছাড়াও তাদের দোষর হিসেবে প্রশাসনের চিহ্নিতদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এরকম অন্তত 5টি মামলা বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে আসামির তালিকায় উপরে শেখ হাসিনা সহ ওই দলের জ্যেষ্ঠ নেতাদের নাম রেখে সুকৌশলে বিএনপি নেতাকর্মীর নামও জুড়ে দেওয়া হয়েছে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, সক্রিয় রাজনীতিতে আছেন, এমন নেতার নাম দেখে বিস্মিত দলটির নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন কোনো ক্ষেত্রে বিএনপির কতিপয় নেতা আওয়ামী লীগের স্থানীয় বিত্তশালীদের নেতার সঙ্গে যোগসাজশে তাদের নাম মামলা থেকে বাদ দিচ্ছেন। টাকার বিনিময়ে তাদের অপকর্ম দেওয়া হচ্ছে ছাইচাপা। আবার কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ নেতারা বাদীকে নানাভাবে প্রভাবিত করে পছন্দমতো মামলায় আসামি হিসেবে ঢুকিয়ে দিচ্ছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, তবে এসব করে লাভ হবে না। পাপের শাস্তি পেতেই হবে। তার সব মামলা পর্যবেক্ষণ করছেন, যেখানে যে ত্রুটি রয়েছেন তা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ আমলে এ মামলা হামলায় তারা বছরের পর বছর ঘর ছাড়া ছিলেন। যখন সেই সরকারের পতন ঘটেছে, একটি স্বস্তি ফিরেছে। তখনই কোনো মামলায় বিএনপি নেতাকর্মীকে আসামি করা হচ্ছে। এতে একদিকে মামলার ভিত্তি যেমন দুর্বল হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে পুরো দলের। আবার কিছু জায়গায় মামলা নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। কার নেতৃত্বে কত মামলা হচ্ছে সেটার দিকে নজর দিচ্ছেন সিন্ডিকেট নেতারা। ফলে মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো এড়িয়ে তড়িঘড়ি করে দায়সারা মামলা হচ্ছে বলে আইনজীবীরা জানান। বিএনপি নেতারা আসামি হয়েছেন এমন মামলার মধ্যে 22 আগস্ট সিএমএম আদালতে আদাবর থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক রবিউল খান হিল্লোল একটি হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক সহ 68 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি মোহাম্মদপুর থানাকে গ্রহণ ও তদন্তের জন্য নির্দেশনা দেন আদালত। এই মামলার 48 নম্বর আসামি শফিকুল ইসলাম সনেটের পিতা হাজী সাইদুল ইসলাম 33 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। সনেট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 10টির বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলার আসামি। একই মামলায় 48 নম্বর আসামি আমজাদ হোসেন সরকারি কমার্শিয়াল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। তিনি 33 নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক। ওই মামলায় 64 নম্বর আসামি মোহাম্মদ রতন বিএনপির সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, মূলত স্থানীয় কাটাসুর বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির ওই 3 জনকে আসামি করা হয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর এ বাজার প্রতিষ্ঠা করেন তৎকালীন বিএনপি নেতা হাজী সাইদুল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা নিয়ন্ত্রণ নেন 33 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। তার হয়ে বাজারে চাঁদা আদায় করতেন মিন্টু নামে আওয়ামী লীগের এক নেতা। ওই মিন্টুর ছোট ভাই স্থানীয় যুবদল নেতা অ্যাডভোকেট সেন্টু আলম খানে মামলার আইনজীবী। যদিও মামলার বাদী রবিউল খান হিল্লোল বলেন, তিনি যে মামলা করেছেন সেখানে সবাই আওয়ামী লীগ নেতাকর্মী। বিএনপি নেতাকর্মী নামে যাদের কথা বলা হচ্ছে তারাও আওয়ামী লীগ করতেন। রাজধানীর উত্তরা পূর্ব থানায় 23 আগস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করে করা মামলায় 184 নম্বর আসামি করা হয়েছে রুবেল মিয়া নামের একজনকে। তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি অ্যান্ড এ ব্যবসার সঙ্গে জড়িত।
কোনো রাজনীতির সঙ্গে না থাকলেও বিমানবন্দরে ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাকে আসামি করা হয়। মামলার বাদী সালমা বেগম নিজেও এই রুবেল মিয়াকে চেনেন না বলে জানান। বিএনপি নেতাকর্মীরা জানান, ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগ নেতা ওসি অ্যান্ড এফ এজেন্ট শাহজাহান এখন ভুল পাল্টে বিএনপি নেতাদের সঙ্গে টাকার বিনিময়ের সখ্য গড়ে তার প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করছেন। রুবেলের মতো বিমানবন্দরে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলায় বিএনপি নেতাকর্মীকে ফাঁসানোর পাশাপাশি মামলা নিয়ে নিজেদের প্রভাব বিস্তারের ঘটনাও রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।